বেশ কিছু মানুষের স্মৃতির সাথে জড়িত কলেজ। আমি বিশেষ করে এই কলেজের নামকরণ যার নামে আমরা 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই মহান ব্যক্তি যার নামে মহেশখালীতে কোনো প্রতিষ্ঠান আর অতীতে হয়নি, তার নামেই আমাদের প্রয়াত সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু সাহেব, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে 97-এর সাইক্লোনে আমাদের মহেশখালী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল 97 সালে। সেই সময়েই তিনি এখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে এসে এই অঞ্চলের নারী শিক্ষার পশ্চাৎপদতার কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু এখানে মঞ্চ উপবিষ্ট আরও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দের, দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এই সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের যাত্রা শুরু হয়। আজকের এই দিনে এটি মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিলেন যে আমি প্রতিটি উপজেলায় একটি করে কলেজকে জাতীয়করণ করব, তার সেই নির্বাচনী ইশতেহার এজেন্ডা বাস্তবায়নের জন্য মহেশখালী কলেজ, সেটি এটির আগে প্রতিষ্ঠিত 80-র দশকে, ছাত্রছাত্রী অনেক বিষয়ে সেটার প্রাপ্তির ব্যাপার ছিল, জাতীয়করণে তাদের অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। তারপরও নারী শিক্ষা জাতীয়করণ কার্যক্রম আমার কাছ থেকেও ডিউ নেই, আমি 2টা কলেজকে করার জন্য ডিউ দিয়েছিলাম, তখন এটাকে প্রায়োরিটি দিয়ে এটাকে জাতীয়করণ অর্থাৎ সরকারিকরণ করা হয়। সেই সুযোগটা এই বঙ্গবন্ধু মহিলা কলেজ পেয়েছে। আমি তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, 15 আগস্টের নিহত সকল শহীদদের প্রতি, আমাদের প্রয়াত আব্দুল মতিন খসরু আইনমন্ত্রী তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং এই কলেজের ওতপ্রোতভাবে যিনি এই কলেজ প্রতিষ্ঠান লগ্নে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছেন, জীবনের মৃত্যুর আগের দিন পর্যন্ত যিনি এই আঙ্গিনায় থেকে গিয়ে এই প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধন কার্যক্রম, পার্শ্ববর্তী বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাম পাশে আমাদের আনোয়ার পাশা চৌধুরী বালক উচ্চ বিদ্যালয় সহ এই একটি শিক্ষা কমপ্লেক্স যিনি তৈরি করার ক্ষেত্রে অবদান রেখেছেন, তার প্রতি জনাব আলহাজ আনোয়ার পাশা চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে খুব একটা বেশি বক্তব্যের সুযোগ নেই। আমাদের ইউনূস সাহেব যে কথাটা বলেছে, আমাদের 80-র দশকের আগে যদি নারী শিক্ষার কথা আমরা বলি, আমাদের মহেশখালীতে আমার দাদা মরহুম মকবুল আহমদ মুক্তার সাহেব, তিনি প্রথম এই অঞ্চলে আদর্শ উচ্চ বিদ্যালয় 46 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন জমিদার অজিত বাবু সেখানে জমি দান করেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা রাখার জন্য তারা 1, 2, 3 বা এই যোগ বিয়োগ শিখবে আর ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, যে যার যার ধর্ম মতো নামাজ, রোজা, দোয়া, কোরআন পড়া, অথবা সনাতনী ধর্মাবলম্বী হলে গীতা বা তাদের যে পূজা অর্পণ, এই শিক্ষাগুলি গ্রহণ করবে, আর এর বাইরে তারা গৃহস্থলী কাজে মাকে সহযোগিতা করবে। সেভাবেই একভাবে চিন্তা করা হতো আমাদের এই সমাজে, এই জনপদে। আমাদের দাদি, ফুফু, নানি যারা আছেন তাদেরকে সেভাবে চিন্তা করা হতো। সেই জায়গায় আমার বাবা মরহুম রফিকুল্লাহ সাহেব প্রথম মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় তৎকালীন ইউনূস নাজমুল হাসান সাহেব সহ মহেশখালীতে প্রতিষ্ঠিত করেন, এবং এর পরবর্তী পর্যায়ে আমি নিজে কুতুবদিয়াতে একটি মহিলা কলেজ, আমি চাচাকে অনুসরণ করে যখন এইটি হলো, আমি কুতুবদিয়া করতে যাই, এবং সেটি করতে গিয়ে তৎকালীন সময়ের আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন নুর ইসলাম নাহিদ সাহেব। নুর ইসলাম নাহিদ সাহেবের কাছে যখন আমি ডিউটা নিয়ে যাই যে আমাকে কুতুবদিয়াতে একটি মহিলা কলেজ করার সুযোগ করে দেন, তিনি তখন আমাকে বলেন যে তুমি আবার আলাদাভাবে এই সমাজে এই যুগে এসে কেন আবার নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, কেন ওখানে কুতুবদিয়াতে কলেজতে এই সহশিক্ষা তারা নিতে পারে না? ঠিক একই বিষয় 80-র দশকে রফিকুল্লাহ সাহেব বা 97 সালে আনোয়ার পাশা চৌধুরীরা যেটা চিন্তা করেছেন, ঠিক একই বিষয় ওখানেও দেখা যায়। অনেক রক্ষণশীল পরিবার তারা মেয়েকে বড় হওয়ার পরে ছেলেদের সাথে একসাথে একটি প্রতিষ্ঠানে লেখাপড়া পাঠদান করবে, সেটা অনেক সময় অনেকের শিক্ষা জীবন ঝরে পড়ে। এসএসসি পাশ করার পর তার বিয়ে হয় না, এসএসসি পাশ করার পর কোথাও চাকরিও সুযোগ নেই, আর 18 বছরের আগে তো বিয়ে হওয়ার আইনগতভাবেই সুযোগ নেই, যদিও সেটি আমরা বিভিন্নভাবে এখানে মেনটেন হয় না। বাট সেই চিন্তা থেকেই তখন আমি ওনাকে যখন সেই কথাটা বললাম, তখন রাজি হয়ে উনি আমাকে পারমিশন দিলেন
হ্যাঁ, না হয় সহশিক্ষার বিষয়টা ছিল। তাহলে সেরকম একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এই সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ, যেটি আমাদের আনোয়ার পাশা চৌধুরী বা আমাদের এখানে ফজল করিম সাহেব, আমাদের অন্যান্য যারা আক্তার কামাল সাহেব সহ অসংখ্য দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি কিন্তু অনেক একটা গর্বের ব্যাপার। আজকে যদি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত না হতো, হয়তো পরবর্তীতে অনেকেই প্রতিষ্ঠান করতো। সেই সময়ে যারা আমাদের বোনেরা এসএসসি পড়ার সুযোগ পেয়েছে, অথবা এখান থেকে এই যে এখনও একটা ফেস্টুন এখানে আছে, আমাদের যে ছাত্রীগণটি এখান থেকে ইন্টারমিডিয়েট পাস করে মেডিকেলে চান্স পেয়েছিল, টুম্পা, কি নাম জোর, টুম্পা না, সাদিয়া, হ্যাঁ, ও তো এখন পরিপূর্ণ ডাক্তার, পরিপূর্ণ ইন্টার্নি করতেছে। তাহলে তার শিক্ষা জীবন কোথায় যেত? সে একটা ডাক্তার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারতো কিনা? সে হয়তো তার ফ্যামিলি তাকে বিয়ে দেওয়ার চিন্তা করতো, তাকে সহশিক্ষায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো দিতে চাইতো না। এই যে এইভাবে একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমাদের নারী সমাজকে, যে জনসংখ্যার অর্ধেক যে নারী, তাদেরকে মূল স্ট্রিমে নিয়ে আসা, মূল কর্মসংস্থানের পথে নিয়ে আসা। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, আজকে জাতীয় সংসদের স্পিকার নারী, কত দক্ষতার সাথে তারা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করছেন। আন্তর্জাতিক অঙ্গনে বড় বড় রাষ্ট্রপ্রধানগণ, ব্রিটেনের মতো, যে ব্রিটেনে সূর্য অস্ত যেত না, অনুমোদন করে তার প্রতি যে সম্মান দেখায়, বা আন্তর্জাতিক রাষ্ট্রপ্রধানগণ আমাদের প্রধানমন্ত্রীর প্রতি তাদের যে রেসপেক্ট, একজন স্টেটম্যান হিসেবে, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে, তিনি নারী হিসাবে সেই জায়গায় তিনি চলে গেছেন। স্পিকারও সেভাবে চালাচ্ছেন। এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাজেদা চৌধুরী ছিল, বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ ছিলেন, এবং বিএনপির নেত্রী উনিও একজন মহিলা। ইভেন আমাদের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এইভাবে চিন্তা করলে আজকে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিচার বিভাগ, প্রশাসন, আজকে আমাদের মহেশখালীর ইউনু একসময় ভাবতো যে মহিলা ইউনু উনি কীভাবে চালাবেন, কত সুন্দর ওনারা তো চালাচ্ছেন, প্রতিষ্ঠানগুলিকে পরিচালনা করছেন। সর্বক্ষেত্রে আজকে মেয়েদেরকে, নারীদেরকে জয় জয়কার। এবং ঠিক সেরকম একটি অবস্থায় আজকে বঙ্গবন্ধু মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা তারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সুতরাং তাদের পরীক্ষাটা কেমন দিতে হবে, তাদের নিজেদের জীবনটা কি তারা শুধুমাত্র ছেলেপেলেদের লেখাপড়া শেখার জন্য শিক্ষা গ্রহণ করছে, নাকি গৃহস্থলী কাজের জন্য, না গৃহস্থলী কাজ সংসার সামলানোর পাশাপাশি নিজের জীবনকে, যে এখানে শিক্ষকতা পেশায়, স্বাস্থ্য বিভাগে, সমস্ত জায়গায় নারীদের জন্য কিন্তু আলাদাভাবে কোটা সংরক্ষণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যাতে তারা সেখানে ব্যক্তিগত জীবনে তারা স্বামীর উপর বা পরিবারের উপর ডিপেন্ডেন্ট না থাকেন, যাতে তারা নিজেদের স্বাধীন ইনকাম করতে পারে। সেই জায়গায় আজকে আমাদেরকে এই মহেশখালীর নারীদেরকে আজকে নিয়ে যাওয়ার জন্য আজকে এই কলেজ যুগান্তকারী ভূমিকা পালন করছে। আর যে বিষয়টি বলবো, আগামী দিনে আমাদের মহেশখালী বাংলাদেশের অর্থনৈতিক নেতৃত্ব দেবে। আমি গতকালও সংসদের বক্তৃতায় সেই কথাটা বলেছি। ওরা কক্সবাজার জেলার দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। এরকম একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক একটি ইমাজিন টাইগার হিসেবে মহেশখালীতে আখ্যায়িত করা হচ্ছে। এখানে অর্থনীতির একটা বিপ্লব ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী মাতার বাড়িতে 95 সালে এসে বলেছিলেন এটি আমার দ্বিতীয় টুঙ্গিপাড়া, কারণ এত মানুষ তার জনসভায় উপস্থিত হয়েছিল বঙ্গবন্ধুর কন্যাকে দেখার জন্য এক নজর। তিনি আবেগে আপ্লুত হয়ে কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন এটি আমার দ্বিতীয়। উনি আবার যখন গত 23 সালের 11ই নভেম্বর মাতার বাড়িতে জনসভা করতে আসতেন, ডিপসি পোর্টের ভিত্তিপ্রস্তর দিলেন, পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করলেন, হাজার হাজার মানুষের সম্মুখে তিনি বক্তব্য রাখলেন। তিনি তখন বলেছেন এটি আর টুঙ্গিপাড়া মাতার বাড়ি থাকবে না, এটি সিঙ্গাপুর হয়ে যাবে। সেই জায়গায় মহেশখালী চলে যাচ্ছে, মাতার বাড়ি চলে যাচ্ছে। আমাদের অর্থনৈতিক ভ্যালুস কক্সবাজার পর্যন্ত রেললাইন এসেছে, সে রেললাইন দ্বিতীয় ফেজে মাতার বাড়িতে আসবে। কক্সবাজার চিটাং হাইওয়ে 6 লাইন উন্নতি হবে, কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, সব কিছুকে মহেশখালীকে কেন্দ্র করে এই অবকাঠামোগত এই মেগা প্রকল্পের এই উন্নয়নগুলি সাধিত হচ্ছে। এটা বিদ্যুৎটা আসবে কিছুক্ষণের মধ্যে। তারা হয়তো কোনো ধরনের ফল্ট আছে কিনা চেক করতেছে, কারণ অনেক সময় বিদ্যুৎ চলে যাওয়ার পর হঠাৎ একটা দুর্ঘটনা, শর্ট সার্কিট হয়, যার কারণে সাথে সাথে দিচ্ছে না। তারা লাইনগুলি চেক করে বিদ্যুৎটা সহসা তারা চালু করে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চেয়েছি বা বলছি, তো সেই জায়গায় নিজেদেরকে এটার জন্য যোগ্য করে রাখা। আমার বাবারা দাদারা পানের গরজে পান ভাঙে, লবণ মাঠে গড়া ঠেলে লবণ উৎপাদন করে। লবণ উৎপাদনে আমরা বাংলাদেশে রেকর্ড করেছি 24,43,000 মেট্রিক টন। এই গত 50 বছরের লবণ উৎপাদনের আমরা রেকর্ড করেছি কক্সবাজার জেলা। 1 ছটাক লবণও বিদেশ থেকে আমদানি হচ্ছে না। পাশাপাশি লবণের দাম নিশ্চিত করেছি 400 টাকার উপরে মন প্রতি লবণ অ্যাভারেজে চাষিরা পেয়ে আজকে মানুষের অর্থনৈতিক ভাগ্যের পরিবর্তন করেছে। আপনারা নিজেরাই তার সাক্ষী।
পানের বাজার আমরা ধরে রেখেছি, আমরা গভীর সমুদ্রে মৎস্য আরোহণ করি, আমরা শুটকি উৎপাদন করি, আমাদের অর্থনীতি অত্যন্ত চলমান একটি অর্থনীতি। আর তার সাথে আমাদের যোগ হচ্ছে সেই মেগা প্রকল্পগুলি, গভীর সমুদ্র বন্দর, পাওয়ার হাব, অর্থনৈতিক অঞ্চল, এসপিএম প্রকল্প, এলএনজি প্রকল্প এবং পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসাবে এই মহেশখালী আগামী দিনে বিশাল একটা সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবে। তো সুতরাং সেই জায়গায় আমাদের বোনদের, আমাদের ছাত্রীদের, তাদের লেখাপড়াটা তাদেরকে যোগ্যতার সাথে করে সেই দক্ষ জনশক্তিতে তাদেরকে কাজে লাগতে হবে। একসময় আমাদের এখান থেকে গতানুগতিক হয়তো যে বাবা, তাকে তো গভীর সমুদ্রে মৎস্য আরোহণ করার জন্য, সেই ঝুঁকির পেশার জন্য সেই সন্তানকে লেখাপড়া করায় না। যে বাবা লবণ মাঠে কাজ করে বা টমটম চালায় অথবা কায়িক পরিশ্রম করে, ক্ষেত মজুরে শস্য উৎপাদন করে দেশের জন্য অবদান রাখছে, তিনি তার সন্তানকে লেখাপড়া করাচ্ছেন, তার জন্য একটা যোগ্য কর্মসংস্থান তিনি চান। তিনি তো তার সন্তান তার মতো টমটম চালাবে বা কায়িক পরিশ্রম করে জীবন নির্বাহ করবে, সেটি তো তিনি মনে করেন না। তিনি চান তার সন্তানের একটি সম্ভাবনাময় উন্নত জীবন হবে। সেই উন্নত জীবনের জন্যই মহেশখালীর এই মেগা প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে। কারণ আগামী দিনে আমাদের এখানে পেশার পরিবর্তন ঘটবে এবং সেই পেশার পরিবর্তন ঘটলে আমরা মহেশখালীর মানুষ যাতে বঞ্চিত না হই, আমরা যাতে আমাদের ন্যায্য অধিকার নিয়ে যোগ্যতার সাথে সেই কার্যক্রমগুলিতে, সেই কর্মসংস্থানগুলিতে আমাদের অধিকার রক্ষা করতে পারি, নারী পুরুষ নির্বিশেষে। বরঞ্চ সেখানে মেয়েদের ধৈর্য বেশি, মেয়েরা ধীর স্থির, মেয়েদের সাথে ছেলেদের বাহ্যিকভাবে অনেক বিষয় থাকে, গল্প করা, আড্ডা মারা, বিভিন্ন কিছুতে সম্পৃক্ত হওয়া, কিন্তু মেয়েদের সেই জায়গায় আরও অনেক বেশি অফিসিয়াল জবের জন্য শিক্ষাগত পেশা, সমাজসেবামূলক কার্যক্রম, স্বাস্থ্য খাত, এখানে কাজ করার সুযোগ বেশি রয়েছে। সুতরাং আমি আপনাদের প্রতি, তোমাদের প্রতি আহ্বান জানাবো, আমরা ভালো করে পরীক্ষা দিব, ভালো ফলাফল করব এবং আমরা আমাদের মিনিমাম গ্র্যাজুয়েশনটা করার চেষ্টা করব। শুধু ইন্টারমিডিয়েট পাস করলাম, বাবা মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার চিন্তা করবে, বিয়ে করার পরেও অন্তত হলেও, বিয়ে যদি হয় 18-র পরে, তারপরেও যাতে আমরা একটা গ্র্যাজুয়েশন শেষ করে সংসারের জন্য নিজেকে অবদান রাখতে পারি, সেভাবে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে তোমাদের পরীক্ষা হবে 30 তারিখে মহেশখালী কলেজে। অনেকে হয়তো মহেশখালী কলেজে পড়ার ইচ্ছা ছিল, মহেশখালী কলেজের ছাত্ররা চাইলে তার বঙ্গবন্ধু মহিলা কলেজে ভর্তি হইতে পারতো না, নাকি পারতো? সুযোগ আছে, কিন্তু ছাত্রীদের ডবল অপশন, ডবল সুযোগ। তারা, তাদের জন্য ডেডিকেটেড মহিলা কলেজ, সেটাতেও ভর্তির সুযোগ থাকছে। আবার তাদের অনেক বান্ধবীকে কিন্তু আবার কি বঙ্গবন্ধু এই বালিকা উচ্চ বিদ্যালয় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করে মহেশখালী কলেজে তারা পড়াশোনা করছে। তাহলে তোমরা অন্তত পরীক্ষার সুযোগে সেই কলেজে একটু বসার সুযোগ তোমাদের তৈরি হয়ে যাবে, যে সেখানে তোমরা ক্লাসরুম হিসেবে সেটা ব্যবহার হবে। এবং সেখানেও আমরা অনুরোধ করে এসেছি আমাদের শিক্ষকদের কাছে, একটি জাতীয়করণের একটা বিষয় নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির উদ্বেগ হয়েছিল, সেই বিষয়গুলি নিয়ে যাতে ছাত্রদের উপর পরীক্ষা কেন্দ্রে কোনো প্রভাব না পড়ে। কাউকে কোনো ধরনের অবৈধ সুযোগ দেওয়ার কথা আমরা বলছি না, বাট ইন্টেনশনালি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যাতে এখানে কারো টার্গেটে পরিণত না হয়। একইভাবে মহেশখালী কলেজের শিক্ষার্থী যারা 586 জন, তারা এখানে এসে পরীক্ষা দিবে। আর এখানকার বঙ্গবন্ধু মহিলা কলেজ এবং হোয়ানক কলেজের শিক্ষার্থী 611 জন মোট পরীক্ষার্থী, তারা 586 আপনাদের না? আমাদের 470। আচ্ছা, 470। আবার হোয়ানক কলেজ যোগ হবে না? ওইটা মিলে 611 জন। হ্যাঁ, হোয়ানক কলেজ সহ আপনাদের সহ ওখানে পরীক্ষা দিবে, তাতে সেই পরীক্ষার পরিবেশটা বজায় রাখতে হয়। আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর কাছে সেই আহ্বানটা রাখবো। আমি আর কথা বাড়াচ্ছি না, প্রচণ্ড গরম, তোমরা গরমে অনেকে কষ্ট পাচ্ছ। আর আমাদের ছাত্রী বোনেরা, তারা স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক। আমি যদি সবারে হাত তুলে মোবাইল ফোনটা দেখাতে বলি, এত দামি দামি এত সুন্দর মোবাইল, একসময় সেই মোবাইল ফোন ছিল বড় লোকদের বিলাসী সামগ্রী। সেই 4 দলীয় জোট সরকারের আমলে 91 সাল এবং 2001 সালে, হ্যাঁ, তখন এই মোবাইল ফোন মনোপলি ব্যবসা করতে দেওয়া হয়েছিল সিটিসেল কোম্পানিকে, বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানকে। এটা জনমানুষের জন্য, এটা সাধারণ মানুষ মোবাইল ফোনে কথা বলবে, এটা তারা ভাবতো নয়, পারতো না। তাদের একটা পুঁজিবাদী, সামন্তবাদী চিন্তার একটা ধারণা ছিল। সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে ক্ষমতায় এসে মোবাইল ফোনের ব্যবসাটাকে মনোপলি ভেঙে দিয়েছিলেন। 1000 টাকায় এখন মোবাইল ফোন আমাদের সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ মানুষ আজকে তাদের দোরগোড়ায়। আজকে বিদেশে কথা বলতে হতো আগে
টেলিফোন ঘোরাতে ঘোরাতে কক্সবাজার গিয়ে বিদেশে কথা বলতে হতো। এখন বাড়িতে বসে স্ত্রী স্বামীর সাথে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর মোবাইল ফেসবুকে কথা বলছে। কত সুন্দর আজকে আমাদের যে তথ্য প্রযুক্তির একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমি দেখছি সেটার ব্যবহার, আমরা যখন এই রুমে ঢুকছিলাম সবার হাতেই মোবাইল একসাথে জ্বলে উঠলো, এবং সবাই দেখলাম কিভাবে ছবিগুলি তুলছে। অর্থাৎ তথ্য প্রযুক্তির এই জায়গায় আমরা সঠিকভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা যারা কারো প্রতারণার খপ্পরে না পড়ি। অনেক সময় আমাদের বোনেরা তারা মিথ্যা প্রলোভন, বিভিন্ন সম্পর্কের আশ্বাসের কারণে তারা প্রতারণার খপ্পরে পড়ে যায়। সমবয়সী সংসার জীবনে অশান্তি নেমে আসে, এবং সেই সংসারগুলি আমরা গবেষণায় দেখেছি। গতকাল জাতীয় সংসদও একটি গবেষণা রিপোর্টে আমাদেরকে বলেছে যে এখনও আমাদের এই অঞ্চলে এই যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি করা, সন্তান জন্ম দেওয়া, সেটার প্রতি যে অনীহা ছিল, সেই জায়গায় কিন্তু আজকে প্রাতিষ্ঠানিক ডেলিভারিটা এখানে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বাট আমাদের এখনও সেই এই সম্পর্কের কারণে বা যে কোনো কারণে সমবয়সীর বিয়ের কারণে দেখা যাচ্ছে যে সেই সংসারগুলি খুবই কম টিকে থাকে, এবং সামাজিক একটা অশান্তি প্রতি বছর, প্রতিদিন, প্রতি সপ্তাহে একটা না একটা এই ধরনের বিচার সালিশ আমাদেরকে করতে হয়। তো সেই ধরনের বিষয় আমাদের ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিবে তারা তো আছেই, আমাদের একাদশ শ্রেণীর যে ছাত্রী বোনেরা আছে তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে, আগে নিজেকে গড়ে তোলো। গড়ে তোলার পর তোমার যোগ্য সঙ্গী তোমার কাছে অটোমেটিক আল্লাহর হুকুম যেটা লেখা আছে এটা চলে আসবে। এটার জন্য নিজেকেই এখন মরিয়া হয়ে সঙ্গী খুঁজতে হবে, এবং সঙ্গী খুঁজতে গিয়ে ভুল ব্যক্তিকে খুঁজে নিব, এবং ভুল ব্যক্তি খুঁজে নেওয়ার পর পরিবারের সমাজে অশান্তি তৈরি হবে। সেই ধরনের বিষয়ে ফাঁদে যাতে আমরা পা না বাড়াই, সেটার জন্য আমি একটু উদাত্ত আহ্বান, একটা অ্যাওয়ারনেস এখানে আমি কথাগুলি বললাম। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীরা আছেন, তারাও তোমাদেরকে এই বিষয়ে অবগত করবে। এটি বলে আমি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এই বঙ্গবন্ধু মহিলা কলেজ পরিবার শিক্ষক মণ্ডলী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তোমাদের শ্রদ্ধেয় আরেকজন ভারপ্রাপ্ত যিনি অধ্যক্ষ ছিলেন, তিনি পবিত্র হজে আছেন, তিনি আমাদের জন্য দোয়া করবেন। আমরাও তার জন্য যাতে পবিত্র হজ শেষে তিনি আমাদের মাঝে এসে, মকসুদ সাহেব তিনিও যাতে সুস্থ শরীরে আমাদের মাঝে ফেরত আসেন। আমাদের অন্যান্যরা, আমাদের পরিবার, তোমাদের আত্মীয় স্বজন, সবার প্রতি আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।